গ্রামের উত্তপ্ত রাত, বিষণ্ণতার দীর্ঘশ্বাস পরিবেশে বিরাজিত। প্রিয়দর্শিনীর আজ অশ্রুভেজা রাত। কতগুলো বছর পর বিছানায় সে একা, দীর্ঘদিনের পরিচিত প্রিয় মানুষটা পাশে নেই। অবশ্য এতদিন এক বিছানাতে থেকেও মানুষটার সাথে দূরত্ব ছিল তার আকাশ পরিমাণ। আর আজ বিছানাও আলাদা। মানুষটা হয়তো নতুনের মতো, আর সে পুরনোতে নিবদ্ধ। শুভ্র রাঙা বালিশের কভারখানা জায়গায় জায়গায় ভিজে আছে। দীর্ঘক্ষণের অশ্রু বিসর্জনের প্রমাণ হিসেবে জ্বলজ্বল করছে দাগগুলো। দর্শিনীর হঠাৎ করে ছোট বৌদির বলা কথাখানা মনে পড়ল। বাবার বাড়িতে এসেছে সে, দিন একও অতিবাহিত হয়নি, এখনই ছোট বৌদি বিয়ের কথা তুলে ফেলেছে। বাকি দিন তো পড়েই রইল। বাবার বাড়িতে যে এতটা কঠিন হবে টিকে থাকা, তা ঘুণাক্ষরেও টের পায়নি দর্শিনী। এতদিন শ্বশুরবাড়ি মনে হয়েছিল নরক, কিন্তু এখন দেখছে বাবার বাড়িতেও এর চেয়েও ভয়ঙ্কর। বিয়ের পর মেয়েরা এতটাই পর হয়, স্বর্গের মতো বাবার বাড়ি নরকে রূপান্তরিত হয়ে যায়। একটু আগের কথা ভেবে দর্শিনীর ঠেলে কান্না আসছে। ভাগ্যিস বড় ভাইয়া ছোট বৌদিকে ধমক দিয়েছিল, তাই বিয়ের কথাটা আর বাড়াতে পারেনি। কিন্তু কতদিন চুপ করে থাকবে বৌদি? একদিনেই ঘাড়ের বোঝা হয়ে গেছে সে। দর্শিনীর মাথাচাড়া দিয়ে উঠল ভাবনা, তাকে কিছু করতে হবে। এভাবে বাবা ভাইয়ের বোঝা হয়ে থাকবে না সে, নিজের পায়ে তাকে দাঁড়াতে হবে। গোড়া থেকে কেউ যেন তাকে উপড়ে ফেলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ভাবনার মাঝেই দর্শিনীর ফোনটা ভাইব্রেশনে কেঁপে উঠল। দর্শিনী হঠাৎ শব্দে চমকে উঠল। পাশে তাকাতেই ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করলো একটা অপরিচিত নাম্বার। দর্শিনী ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ফোনটা বেজে কেটে গেল। পরক্ষণেই আবার বিরতিহীনভাবে বেজে উঠল। দর্শিনীর ভ্রু খানিকটা কুঞ্চিত হলো। এবার ফোনটা সে রিসিভ করলো। খুব বিনীত স্বরে প্রশ্ন করল, হ্যালো, কে? সই, আমি তোমার 7 জন্মের সই বলছি। অপর পাশের উচ্ছ্বাসিত কণ্ঠের অধিকারীকে চিনতে 1 সেকেন্ডও সময় অপচয় হয়নি দর্শিনীর। বরং সে ভীষণ অবাক, বিস্ময় নিয়ে বলে উঠল, মায়া, তুমি আমায় চিনলে কিভাবে সই? আবারও মায়ার উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে এলো। দর্শিনী নিজের বিস্ময় কাটাতে কিয়ৎ পরিমাণ সময় ব্যয় করল। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলো। ঘড়ির কাঁটা দুটোর কাছাকাছি। এত রাতে মায়ার কল দেওয়ার কারণ বোধগম্য হলো না দর্শিনীর। সে মুখ চোখ কুঁচকে জবাব দিল, তোমার কথার ধরনেই তোমাকে চিনেছি। আর তুমি ছাড়া আমার এত জন্মের সই কেউ হতে চায়নি, অভাগিনী তো তাই। তা এত রাতে কি মনে করে কল দিলে? এত রাতে তোমাকে মনে করে কল দিলাম। সারাদিন তোমাকে ভীষণ মনে পড়েছে তো তাই। মায়ার এহেন কথার ধরনে দর্শিনী বারংবার অবাক হচ্ছে। কণ্ঠে অবাক ভাবটা ধরে রেখেই বলল, আমার মনে পড়েছে, কিন্তু কেন? ওই যে তুমি আমার সই বলে। কেমন আছো তুমি? আমার ভালো থাকার কারণ কেড়ে নিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি? হাসালে। দর্শিনীর কণ্ঠের তাচ্ছিল্য ভাবটা মায়া ঠিকই উপলব্ধি করেছে। দর্শিনীর তাচ্ছিল্যের বিপরীতে সে একরাশ নির্ভেজাল হাসি উপহার দিয়ে বিষাদময় কণ্ঠে বলল, সত্যি কি আমি তোমার ভালো থাকার কারণ কেড়েছি সই? তুমি কি এই সংসারে এতদিন মেলা ভালো ছিলে? ভীষণ ভালো থাকার অভাবে তবে প্রতিনিয়ত কে ধুকে ধুকে মরেছে? মায়ার কণ্ঠে কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল দর্শিনীর অন্তর। মায়ার বিশাল গভীর প্রশ্নে হারিয়ে ফেলল নিজেকে। সত্যিই তো, সে কি এতদিন ভীষণ খুশি ছিল? মোটেও না। তবে কেন মিছে অভিযোগ? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই কি এত তোড়জোড়? নাকি প্রিয় মানুষটাকে প্রতারক ভাবতে না চাওয়ার জন্য এত বিশাল আয়োজন? দর্শিনীকে চুপ থাকতে দেখে মায়া খিলখিল করে হেসে উঠল। মায়ার হাসির শব্দে দর্শিনীর ধ্যান ভাঙল। সে অবাক কণ্ঠে বলল, এই মেয়ে, হাসছো যে? তোমাকে ভাবতে দেখে হাসলাম সই। কি ভাবছো এত? তোমার মুক্তির কারণ এই মায়া, আর মায়ার প্রতি তোমার এত অভিযোগ। থাকুক, এতে আমার কোনো আক্ষেপ নেই। দর্শিনীদের মুক্তির কারণ হতে আমার বড্ড ভালো লাগে। আজ তবে রাখি সই। হুটহাট জ্বালাবো ভীষণ, মনে রেখো আমায়। ভালো থেকো সই। এখন থেকে তোমার ভালো থাকার দায়িত্ব তোমার। নিজেকে ভালো রেখো, কেমন? অপর পাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো। দর্শিনী অবাক নয়নে কেবল তাকিয়ে রইল। তার বোধগম্য হলো না মেয়েটার আচরণ। মেয়েটা এমন কেন?
হুডহাট মনে ঝড় তুলে দেয় হেয়ালি মাখা কথা দিয়ে। মেয়েটার মাঝে বড্ড রহস্য। গ্রামের সজীব সকাল, সূর্যের তেজ আজ তেমন উত্তপ্ত না, সামান্য ধোঁয়াশা ভাব পরিবেশে বিদ্যমান। দর্শিনী কেবল গ্রামের স্কুল থেকে বের হয়েছে, পেছন থেকে তাকে কেউ ডেকে উঠল, প্রিয়দর্শিনী। দর্শিনী দাঁড়িয়ে গেল ডাক শুনে। সচরাচর পুরো নাম ধরে তাকে কেউ ডাকে না। কণ্ঠের মালিকের খোঁজ করার জন্য পিছে ঘুরে তাকালো দর্শিনী। পিছের মানুষটাকে দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, জি? মৃত্যুঞ্জয় এগিয়ে এলো, হাতের ভাঁজে অ্যাপ্রনটা নিয়ে মুচকি হেসে বলল, আপনি এখানে যে? স্কুলে কেন? কাজে এসেছিলেন বুঝি? দর্শিনীর এহেন প্রশ্নে সামান্য বিরক্ত লাগলেও সে বিরক্তভাব প্রকাশ করল না। বেশ ভদ্র বিনীত স্বরে বলল, হ্যাঁ, কাজেই এসেছি। বাবা ভাইদের ঘাড়ে তো বসে খেতে পারি না, তাই চাকরি জোগাড় করতে এলুম। তা আপনি এখানে? ক্যাম্পিং করতেই তো গ্রামে আসি, সেটাই করছি। দর্শিনী এবার পূর্ণ দৃষ্টি দিল। মৃত্যুঞ্জয়ের হাতে অ্যাপ্রন দেখে ভ্রু সামান্য কুঞ্চিত হলো। অবাক কণ্ঠে বলল, আপনার পেশা ডক্টর? মৃত্যুঞ্জয় দারুণ হেসে বলল, হ্যাঁ, ঠিক ধরেছেন ম্যাডাম। দর্শিনীর হঠাৎ করেই দৃষ্টান্তের কথা মনে পড়ল। মনে মনে খচখচ করা শুরু করল। আমতা আমতা করে বলল, আপনি দৃষ্টান্ত দাদাকে চিনেন? হ্যাঁ, চিনব না কেন? ও আর আমি দুজনেই একসাথে ক্যাম্পিং করছি। চলুন আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। মৃত্যুঞ্জয়ের প্রস্তাবটা খুব একটা খারাপ লাগেনি দর্শিনীর। সেও মাথা দুলিয়ে হাঁটা আরম্ভ করল। হাঁটতে হাঁটতেই বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে কবে থেকে চিনেন? মৃত্যুঞ্জয়ের পাটা থেমে গেল দর্শিনীর এমন প্রশ্নে। হৃদয় মাঝে ছলাৎ করে উঠল আকস্মিক ভয়। হঠাৎ মেয়েটা এ প্রশ্ন জিজ্ঞেস করলো কেন? নিজেকে ধাতস্থ করল সে মিনিট খানেক নিয়ে। আমতা আমতা করে বলল, কেন? দরকার আছে? বলুন আমায়, কবে থেকে চিনেন আপনি? গতকাল থেকে। তাহলে আমার বাবার কাছে কিভাবে খবর পাঠালেন? দর্শিনীর প্রশ্নে অবাক হলো না মৃত্যুঞ্জয়, বরং হো হো করে উচ্চ শব্দে হেসে উঠল। বেশ মিষ্টি করে বলল, বাহ, আপনি তো দারুণ চালাক। অবশ্য এমনটাই আশা করা যায় আপনার কাছে। আপনাকে আমি গতকালই প্রথম দেখেছি, কিন্তু গত 4 বছর যাবৎ চিনি। থেমে গেল দর্শিনীর পা, তার চক্ষু যেন বের হয়ে যাওয়ার উপক্রম। অবাক কণ্ঠে সে শুধালো, 4 বছর যাবৎ চিনেন? মানে? 4 বছর আগে আপনার নাম শুনেছি, আপনাকে না দেখেই চেনা যাকে বলে। মৃত্যুঞ্জয়ের সহজ সরল জবানবন্দিতে অবাক ভাবটা বাড়ল বই কমল না দর্শিনীর। আর দারুণ লাগলো মৃত্যুঞ্জয়ের অকপটে সত্যি বলার ধরনটা। দর্শিনী বিস্মিত কণ্ঠে বলল, তাহলে ট্রেনে আমাকে দেখে চিনলেন কিভাবে? নাম শুনেই আন্দাজ করেছিলাম। আপনি যখন ঘুমিয়ে গেলেন তখন আপনার বাবাকে ফোন দিয়ে আপনার বিবরণ দিয়ে জিজ্ঞেস করে শিওর হয়েছিলাম। মৃত্যুঞ্জয়ের কণ্ঠে স্বাভাবিক ভাব। দর্শিনী অবাকের উপর অবাক হলো, আর ভালো লাগা কাজ করলো মৃত্যুঞ্জয়ের ব্যক্তিত্বের উপর। পথে তাদের টুকটাক আরও কথা হলো। কথার এক পর্যায়ে মৃত্যুঞ্জয় বলে উঠল, যাকে ছেড়ে এসেছেন তার জন্য পিছুটান কেন রেখেছেন ম্যাডাম? দর্শিনী ততক্ষণে নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মৃত্যুঞ্জয়ের প্রশ্নে সে হেয়ালি হেসে জবাব দিল, পিছুটান তো আমি রাখিনি, তাকে একবারেই আমি মুক্ত করে দিয়ে এসেছি। মনের মুক্তি তো আগেই দিয়েছিলাম খাতা কলমে, ও মুক্ত করার ব্যবস্থা করে দিয়ে এসেছি। ডিভোর্স দিয়েছেন? মৃত্যুঞ্জয়ের কণ্ঠে ভীষণ বিস্ময়। দর্শিনী সামান্য হাসল, সামনের চুলগুলো কানের পিঠে গুজে নিয়ে নরম কণ্ঠে বলল, না, দেইনি, তবে ব্যবস্থা করে এসেছি। ব্যবস্থা করে এসেছেন মানে? আমি ডিভোর্স পেপারে সাইন দিয়ে এসেছি। উকিল সাহেব আজকালের ভিতরে হয়তো কাগজ ওর কাছে পাঠাবে, যে আমার না তাকে অকারণে বেঁধে রেখে তো লাভ নেই, তাই মুক্তি দেওয়ার সমস্ত ব্যবস্থা করে এসেছি। মৃত্যুঞ্জয় ভারী অবাক হলো দর্শিনীর নিঃস্বার্থ ভালোবাসা দেখে। এমন একটা মেয়েকে যে হাতছাড়া করেছে, সে যে কতটা বোকা ভাবনার বাইরে। নিশ্চুপভাবে অতিক্রান্ত হওয়ার সময়ে ভাইব্রেট করে বেজে উঠল দর্শিনীর ফোনখানা। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই দর্শিনী ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আজ আমি আসি তবে, আবার দেখা হবে, বাবা কল দিচ্ছে। দর্শিনীর কথায় মাথা নাড়িয়ে বিদায় জানালো মৃত্যুঞ্জয়। হঠাৎ কি মনে করে ভ্রু কুঁচকে ফেলল সে।
অবাক কণ্ঠে বলল, আপনার না সেদিন ফোন ছিল না? তবে আজ ফোন আসলো কিভাবে? মৃত্যুঞ্জয়ের কথার ধরনে হেসে ফেলল দর্শিনী। স্বাভাবিক কণ্ঠে বলল, এটা বড় বৌদির মোবাইল। বৌদি আমার হাতের মোবাইল আনেনি বলে এটা দিয়েছে। জানেনই তো বড় বৌদি আমার কত ভালোবাসে। মৃত্যুঞ্জয়ের অবাক ভাব কাটল। দর্শিনীকে বাড়ির দরজা অবধি এগিয়ে দিয়ে চলে গেল নিজ গন্তব্যে। দর্শিনী বাড়িতে পা রাখতে যাবে সে মুহূর্তে তার মনে আকস্মিক প্রশ্ন জেগে উঠল। বড় বৌদির ফোনে গতকাল রাতে মায়া কল করেছিল, কিন্তু মায়া নাম্বারটা পেল কিভাবে? মৃত্যুঞ্জয় না বললে তো এই কথাটা মাথাতেই আসতো না। দর্শিনী দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। উদ্দেশ্য বড় বৌদিকে প্রশ্ন করে দ্বিধা পরিষ্কার করবে। মনের মাঝে জেগে উঠল অপ্রত্যাশিত ভয়। উদ্ভট ভাবনার উদয় হলো হৃদয় মাঝে। বৌদি কি তবে তাকে না জানিয়ে অন্য কিছু করেছে? দর্শিনী যে উত্তেজনা নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেছিল সে উত্তেজনা মিইয়ে গেল এক নিমিষেই। সদ্য কিশোরী থেকে যৌবনে পা দেওয়া এক নারী ছুটে এলো দর্শিনীর কাছে, জড়িয়ে ধরল আবেশে। উচ্ছ্বাসিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কেমন আছো প্রিয়দি? কতদিন পর তোমার দেখা, মনে আছে তো আমায়? তোরে ভুলে যাব? আমার ঘাড়ে কটা মাথা আছে বলতো? তা কেমন আছে আমার তৃণশয্যা? তোমায় ছাড়া ভীষণ খারাপ ছিলাম, কিন্তু এখন পুরো দারুণ আছি। তাড়াতাড়ি আসো, বসো, জল খাবে? কোথায় গিয়েছিলে? মেয়েটার কণ্ঠে উচ্ছ্বাসিত ভাবখানা একটুও কমেনি, বরং তা বেড়েছে। কতদিন পর তার প্রিয় দিদিকে কাছে পেল। নিধির বিয়ের পর থেকেই তো দুজনের গলায় গলায় ভাব ছিল। দর্শিনীকে ছাড়া কিছুই বুঝতো না তৃণশয্যা। নিধির বোন হলেও নিজেকে বোনের চেয়েও বেশি জানে দর্শিনী। এতদিন মেয়েটা মামার বাড়ি ছিল, কিন্তু দর্শিনী বাড়ি ফিরেছে শুনেই চলে এসেছে এই বাড়ি। দুজনের কথার মাঝেই এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে হাজির হলো নিধি। দর্শিনীর দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে দর্শিনীর মুখের বিন্দু বিন্দু ঘামটুকু আঁচল দিয়ে মুছে দিতে দিতে বলল, কোথায় ছিলি রে? সকাল হতেই নিরুদ্দেশ। সকালের নাস্তা কে করবে শুনি? দর্শিনী শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল এই সুন্দর রমণীর পানে। এত যত্ন করা মানুষটাকে নিয়ে সে একটু আগে কত উল্টো পাল্টা না ভেবেছিল, আর এই মানুষটা কত সাবলীলভাবে যত্ন করছে তাকে। দর্শিনী মুচকি হেসে জড়িয়ে ধরল বড় বৌদিকে। আদুরে কণ্ঠে বলল, এই তো কাছে পিঠেই ছিলুম, তুমি এত ভালো কেন বৌদি? দর্শিনীর প্রশ্নে খিলখিল করে হেসে উঠল নিধি আর তৃণা। দর্শিনীর মাথায় হাত বুলিয়ে মিষ্টি কণ্ঠে নিধি বলল, তুই ভালো বলেই আমি ভালো। এবার চুপচাপ শরবতটা খেয়ে নাস্তা খেতে আয়। তৃণাও তোর জন্য বসে আছে কখন থেকে, চল তাড়াতাড়ি। শাশুড়ির সকালের নাস্তা এখনো হয়নি? কতক্ষণ লাগবে আর? মায়ার কণ্ঠে বিরক্তের ভাব স্পষ্ট। খাবার টেবিলে বসে আছে বিহঙ্গিনী, শ্বশুর বিপ্রতীপ। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বিপ্রতীপ কপাল কুঁচকে বলে উঠল, মাকে এভাবে কাজের কথা বলছো, নিজে গিয়ে করতে পারছো না? দর্শিনী আর যাই করুক কখনোই এভাবে মাকে কাজের আদেশ করতো না। মায়া তখন কেবল আপেলের এক কোণায় কামড় বসিয়েছে। বিপ্রতীপের কথা শুনে তার মুখ থেমে যায়, ভ্রু কুঁচকে ফেলে আপনা আপনি। সরু চোখে বিপ্রতীপের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি প্রথমেই বলেছি আমি মায়া, প্রিয়দর্শিনী না। আর এতই যখন সে মানবী ভালো ছিল, তবে আবার ঘরে আরেকজনকে আনলেন কেন? আসলে আপনাদের জন্য একটা প্রচলিত কথা মানানসই, অতি প্রেমে মধু ও বিষ, স্বল্প প্রেমে তক্তা ও বালিশ। সই আপনাদের প্রতি অতি প্রেম দেখিয়েছিল, তাই তার এ দশা। আমার কাছে আবার এইসব পাবেন না। আমি স্বল্প প্রেম দেওয়া মানুষ, মানিয়ে নিতে পারলে ভালো, না হয় গলার কাটা হয়ে আটকে থাকবো। অতি প্রেম আমার কাছে ভুলেও আশা করবেন না। বিপ্রতীপ নিজের কথার জালে নিজেই ফেঁসে চুপ করে গেল। বিহঙ্গিনী এবং তার বাবা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করল। হঠাৎ নীরবতা ভেঙে রান্নাঘরের দরজা থেকে মোহনা বলে উঠলেন, অতি প্রেম তোমার দিতে হবে না। আসলে বেশি খাতিরে পাতিল ভাঙে, তাই ওই মেয়ের সংসার ভেঙেছে। তুমি বরং একটা নাতি দিও।
বংশের প্রদীপ জ্বালানোর মানুষ আনার জন্যই তোমাকে আনা হয়েছে, বড় বড় কথা বলার জন্য না। মায়া শাশুড়ির পানে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। শাশুড়িকে খোঁচা দিয়ে বলল, আমার বয়স সবে 16 কিংবা 17 হবে। আমার বাকি জীবন তো পড়েই আছে। এত তাড়াতাড়ি নাতির আশা করছেন কেন শাশুড়ি? আর আমি মানুষ, কোনো মেশিন নই যে আপনারা চাইলেন আর আমি বংশের প্রদীপ দিয়ে দিলাম। এখনো আমায় চিনলেন না? মোহনার রাগ উঠল, কিন্তু সে প্রকাশ করল না। এই মেয়েকে ঘাটালে ভালো কিছু যে হবে না তা সে এতদিনে বুঝে গেছে। কম বয়সী বউ এনেছে সাত করে, এবার তার মজা টের পাচ্ছে। এই মেয়ে এত লাগামহীন। মোহনার চুপসে যাওয়া মুখটা দেখে মায়া মুচকি হাসল। এদের শিক্ষা দেওয়ার জন্যই তো এত তোড়জোড়। এদের শিক্ষা না দিয়ে এবারই ছাড়ছে না সে। বিকেল নেমেছে ধরণীর বুকে, সাথে নেমেছে ঝিরিঝিরি বৃষ্টি। দর্শিনী আর তৃণা গ্রাম ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ বৃষ্টি দেখে তারা পুকুর পাড়ের বিশাল ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল। তৃণা বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিয়ে বিরস কণ্ঠে বলল, প্রিয়াদি, তোমাকে ওরা বড্ড কষ্ট দিয়েছে তাই না? দর্শিনীর দৃষ্টি তখন পুকুরের ঘোলা জলে নিবদ্ধ। তৃণার প্রশ্নে সামান্য চমকে উঠে সে। পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে বলে, বড্ড কষ্ট কিনা জানি না, তবে বাবার বিয়ঙ্গিনী যে ভালোবাসাটা দিয়েছে সেটা অনেক ছিল। আর বিপ্রতীপ দাদা তোমায় কি দিয়েছে দি? দর্শিনীর কণ্ঠ কিয়ৎক্ষণের জন্য থেমে যায়। এক আকাশ বিষণ্ণতা নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, বিপ্রতীপ আমাকে সারা জীবনের বিষাদ দিয়েছে, বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ দিয়েছে, বিশ্বাস ভাঙার যন্ত্রণা দিয়েছে। বিপ্রতীপ যা দিয়েছে তা বলেও শেষ করা যাবে না। প্রথম প্রথম সে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল, কিন্তু শেষবেলার অবহেলার কাছে ঢেকে গেছে সে ভালোবাসা। বিপ্রদীপ কখনোই আমাকে ভালোবাসেনি। সে আমায় ভালোবাসলে কখনো আরেক নারীতে মত্ত হতে পারত না। আমি বিপ্রদীপের রংচঙে মুগ্ধতা ছিলাম কেবল। মুগ্ধতা কেটে যাওয়ার সাথে সাথে আমাকে সে ছুঁড়ে ফেলেছে। প্রেমিক পুরুষরা দিন শেষে এমন বদলে যায় কেন বলতে পারিস? কি ভীষণ যন্ত্রণা ভালোবাসায়। আমি বলবো কখনো প্রেমে পড়িস না। প্রেমিক পুরুষদের বদল মানতে পারবি না যে। তৃণা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দর্শিনীর পানে। দর্শিনী বদলে গেছে, এমন বিষাদময় দর্শিনী কখনো ছিল না। ভালোবাসা কি পারে না একটা উচ্ছ্বাসিত নারীকে কি অবলীলায় বিষাদে ঢেকে দিতে পারে? তাদের কথার মাঝেই হুড়মুড় করে পুকুর পাড়ে হাজির হলো দুই মানব। তৃণা তাদের দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে মৃত্যুঞ্জয় দা আর দৃষ্টান্ত দা, কবে এলেন আপনারা গ্রামে? মৃত্যুঞ্জয় শরীরের থেকে বৃষ্টির জলগুলো ঝাড়তে ঝাড়তে হাসি মুখে উত্তর দিল, এই তো আমি এলাম গত পরশু, আর দৃষ্টান্ত এসেছে সপ্তাহখানেক হলো। দৃষ্টান্ত দর্শনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এই বৃষ্টির মাঝে তুই বাইরে কি করছিস? তাও এই সন্ধ্যায়? নিজের খেয়াল রাখছিস তো? দর্শনী আমতা আমতা করে বলল, আসলে চীনা এসেছে তো, তাই গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর বাড়ি ফিরতে পারিনি। মৃত্যুঞ্জয় সরু দৃষ্টিতে তাদের দেখল। কেন যেন তার দৃষ্টান্তের এমন শাসন পছন্দ হয়নি। বিরক্তিভাবে ভরে গেল শরীরের প্রতিটি শিরা উপশিরা। সময় নিজের মতো অতিবাহিত হচ্ছে। দর্শনী গ্রামে এসেছে প্রায় সপ্তাহখানেক হতে চলল। ছোট বৌদির খারাপ কথা, বিচ্ছেদের যন্ত্রণা, নতুন করে বাঁচার উন্মাদনা নিয়ে কাটছে দিনগুলো। এখন শীতল রাত নেমেছে প্রকৃতিতে। দর্শনী জানলার সামনে দাঁড়িয়ে আছে। বিশাল রূপোর থালার মতো চাঁদ উঠেছে আকাশে। দর্শনী সেদিকেই দৃষ্টি স্থাপন করে আছে। তার খাটে ঘুমিয়ে আছে তৃণা। দুজনে একসাথেই ঘুমায়। দর্শনী চাঁদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশাল আকাশে চাঁদটা যেমন একা, তেমনই একা মাটির বুকে দাঁড়িয়ে থাকা দর্শনী। এই একাকিত্ব কারোর সামনে প্রকাশ করা যায় না, আর না যায় ভিতরে লুকিয়ে রাখা। আশেপাশে হাজার খানেক মানুষ থাকলেও প্রিয় মানুষের শূন্যতা বড্ড পোড়ায়। প্রিয় মানুষ ব্যতীত খুব জোর বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। আর দর্শনী প্রতিনিয়ত ভালো না থাকার অভাবে দুমড়ে মুচড়ে মরছে। আচ্ছা, সে যেমন কষ্ট পাচ্ছে, তার একাংশ কষ্টও কি বিপ্রতীপ পায় না? এত বছর একসাথে ছিল, একটু কি মায়াও জন্মায়নি? হাহ, পুরুষ মানুষ জাতি এত কঠোর কেমন করে হয়? ভাবনার মাঝেই উঠানের দক্ষিণ পাশে কারো ছায়া দেখতে পায় দর্শনী।
লেবু গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। কিছুটা চমকে ওঠে সে। এত রাতে তাদের উঠানে কে দাঁড়িয়ে আছে? ফিসফিস কথার শব্দও পাওয়া যাচ্ছে। দর্শিনী সামান্য ভয় পেলেও সাহস রাখে বুকে। বিছানা কতক্ষণ হাতড়ালো মোবাইলটা খোঁজার জন্য। অতঃপর মনে পড়ল দৃষ্ট বিকেলে মোবাইলটা দিয়ে গেম খেলছে, হয়তো তাদের ঘরে নিয়ে গেছে। দর্শিনী হতাশার শ্বাস ফেলল। কৌতূহল দমানোর জন্য ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঘর থেকে বেরোতেই দর্শিনীর ঘরের দরজাটা একটু শব্দ করে বাড়ি খায়। অন্ধকারে সে শব্দে চমকে ওঠে দর্শিনী। ধীর গতিতে দরজাটা আটকিয়ে উঠোনে নামে সে। কিন্তু অদ্ভুতভাবে পুরো উঠোন জুড়ে কেউ নেই। দর্শিনী লেবু গাছটার নিচে এগিয়ে গেল। সে জায়গাটা ফাঁকা, কেবল কয়েকটা জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে। দর্শিনী ডানে বামে খোঁজ করেও কাউকে না পেয়ে নিরাশ হলো। হঠাৎ তার মাথা চাড়া দিয়ে উঠল অন্য ভাবনা। গ্রামের মানুষেরা বলে রাত হলে লেবু গাছের নিচে নাকি ভূত প্রেত থাকে। তবে কি সে এমন কিছুই দেখল? দর্শিনীর হঠাৎ করে ভয় লাগতে শুরু করল। সে অনুভব করল এই অবস্থায় হুটহাট তার বেরিয়ে পড়া উচিত হয়নি। বাচ্চাটার না আবার ক্ষতি হয়ে যায়। দর্শিনী দ্রুত ঘরের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার বাহুতে কেউ হাত রাখে। দর্শিনী চমকে ওঠে। ভিতর হৃৎপিণ্ড ছলাৎ করে ওঠে। ঘামে ভিজে যায় শরীর। ভীত নয়নে সে পিছে তাকাতে শরীরের পুরো উত্তেজনাটা শিথিল হয়ে যায়। এতক্ষণের উত্তেজনার জায়গায় ভর করল বিস্ময়। দর্শিনী অবাক কণ্ঠে বলল, বাবা তুমি এখানে? প্রতাপ সাহা ঠোঁট এলিয়ে হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে নিবিড় কণ্ঠে শুধালো, তুমি এত রাতে এখানে কি করছো মা? দর্শিনী শাড়ির আঁচলটা দিয়ে মুখ ও গলার ঘামটা মুছল। নিজেকে একটু সময় দিয়ে ধাতস্থ করল। উত্তেজনা ভয় কেটে যেতেই সে বলল, এই তো ঘুম আসছিল না দেখে উঠোনে হাঁটছিলাম। তুমি উঠেছো কেন বাবা? আমি তো দরজার শব্দ পেয়ে উঠলাম। গ্রামে চোর ডাকাতের প্রকোপ বেড়েছে, তাই ঘুমলেও ঘুম হয় না। সামান্য শব্দ পেলেই সজাগ হয়ে যায়। তোমার এত রাতে উঠানে নামা উচিত হয়নি মা। রাতের বেলা কত রকমের বিপদ হতে পারে। এখন খারাপ ছেলেপেলেরা রাত বিরাতে নেশা করে ঘুরে বেড়ায়, এজন্য উঠোনেও তুমি নিরাপদ না। কি বলেছি বুঝেছো মা? হ্যাঁ বাবা বুঝেছি। কথা শেষ করে মুচকি হাসি দিল দর্শিনী। একটু আগে সে এখানে, তবে কাকে দেখেছে? নাকি চোর ডাকাতের দল এসেছিল? মনের মাঝে একটা দ্বিধা রয়েই গেল দর্শিনীর। তুমি কি এখন ঘুমাবে? না হয় চলো, বাবা মেয়ে আজ একটু কথা বলি। দর্শিনীরও ঘুম আসছিল না। যাক, অবশেষে তার একাকিত্ব দূর করার একজন মানুষ পেল। দর্শিনী হাসি মুখে সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, ঘুম আসছে না, চলো গল্পই করি। প্রতাপ সাহা মেয়েকে নিয়ে উঠানের কিনারায় মাচাটার উপর গিয়ে বসলেন। মেয়ের মাথায় যত্নের হাত বুলিয়ে বললেন, জানো তুমি যখন জন্মালে তখন আমার কি যে খুশি লেগেছিল। আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে নিয়েছিলাম। তুমি যাই আবদার করতে তাই পূরণ করার চেষ্টা করতাম। আমার মনে হতো আমার মা আবদার করছে। তোমার মা হাজার বারণ করলেও আমি শুনতাম না। তোমার প্রতি আমার ভালোবাসা হয়তো তোমার জীবনের সুখ কেড়ে নেওয়ার কারণ। বাবার শেষ কথাটার অর্থ বোধগম্য হলো না দর্শিনীর। অবাক কণ্ঠে বলল, কি বলছো বাবা? তুমি আমার সুখ কেড়ে নেওয়ার কারণ কিভাবে? প্রতাপ সাহা মুখ নিচু করে ফেললেন। দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যর্থতা প্রকাশ করলেন। বিষণ্ণ কণ্ঠে বললেন, বিপ্রতীপের সাথে তোমার বিয়েতে তোমার মা অনেক অমত প্রকাশ করেছিল। কিন্তু আমি এতটাই মেয়ের আবদার পূরণ করতে সচেষ্ট ছিলাম যে এই অমত আমি শুনিনি। সেদিন যদি একটা বার তোমার মায়ের কথার গুরুত্ব দিতাম, তবে আজ তোমাকে নির্ঘুম একাকিত্ব পূর্ণ রাত্রি যাপন করতে হতো না। আমার দুঃখের পুরোটা দায়ভার আমার। বাবা, এটার ভার আমি কাউকে দিব না। ভুল মানুষকে আমি ভালোবেসেছিলাম, যার খেসারত আজ আমি আমার শোক বিসর্জন দিয়ে দিচ্ছি। তুমি তো কেবল আদর্শ বাবা হতে চেয়েছো, মেয়ের কোনো অভিযোগ রাখতে চাওনি। তাহলে তোমার ভুলটা কি? মেয়েকে রাজ্যের সুখ দিতে চেয়েছো, এখানে তোমার দোষটা কি? দর্শিনীর কাট কাট জবাবে হাসলেন প্রতাপ সাহা। দীর্ঘশ্বাস ফেলে আফসোসের সহিত বললেন, বরাবরই স্কুলের অঙ্ক শিক্ষক হিসেবে আমার সুনাম ছিল। সবাই বলতো প্রতাপ সাহার মতন অঙ্কের সমাধান কেউ করতে পারবে না। কিন্তু জীবন অঙ্কের এমন ভুল সমাধান করব কে জানতো? অঙ্ক কষতে কষতে শেষ অবধি এসে দেখি পুরো অঙ্কটাই ভুল কষেছি। এই ভুল কি আদেও শুধরাবার? বাবার এমন অসহায়ত্ব দর্শিনীর সহ্য হলো না। সে জড়িয়ে ধরল বাবাকে। প্রতাপ সাহার চোখে অশ্রুকণা।
কণ্ঠস্বর কাঁপছে। মেয়েটার জীবন এভাবে ধ্বংস হচ্ছে, তা কোন বাবাই সহ্য করতে পারবে? দর্শিনী বাবার অসহায়ত্ব বুঝলো, বাবাকে শক্ত করে জড়িয়ে তৃপ্তিদায়ক স্বরে বলল, তুমি একজন অসাধারণ শিক্ষক, সাথে একজন আদর্শ বাবা। বাবাদের কোনো ভুল নেই, বাবারা সবসময় সঠিক। তোমার অঙ্ক কখনোই ভুল হয়নি, আর হবেও না। আমার ভাগ্যটা খারাপ, সেটার দায়ভার তোমার নয়। তবে এই খারাপ হওয়ার পিছনেও হয়তো ভালো কিছু আছে। তুমিই তো বলতে প্রতিটা কাজের ভালো খারাপ দুটো দিক আছে। আমরা খারাপ দিকটা দেখছি, অথচ ভালো দিকটা হয়তো চোখেই লাগছে না। তুমি মন খারাপ করো না বাবা। মুদ্রার এপিঠ দেখে মন খারাপ করছো, এখনো তো ওপিঠ দেখা বাকি আছে, তাই না? প্রতাপ সাহা হাসলেন। মেয়েটা তার কত বুঝদার হয়ে গেল। হাসি মুখ বজায় রেখেই সে বলল, ওপিঠও খুব শীঘ্রই দেখবো মা। জীবন যদি তোমাকে আরেকটা সুযোগ দেয়, তবে অতীত ধরে রেখে সেই সুযোগ হাতছাড়া করো না। তোমাকে কেউ একজন অনেক ভালোবাসবে, তাকে ফিরিয়ে দিও না তুমি। আরেকবার জীবনকে সুযোগ দিও। জীবন একটাই, বাঁচার মতন বাঁচতে হবে। বিষাদ নিয়ে কি ভালো থাকা যায়? মৃত্যুর আগে আমি আরেকবার তোমার অঙ্ক মিলিয়ে দিয়ে যেতে চাই, আরেকবার আমি তোমাকে হাসতে দেখতে চাই। তুমি আমায় সে সুযোগ দিও মা। দর্শিনী আর কোনো কথা বলল না, কেবল ছোট্ট শ্বাস ফেলল। আদেও সে আবার বন্ধনে জড়াতে পারবে? বন্ধনে যে তার বড্ড ভয়। গ্রামের সকাল বরাবরই মিষ্টি হয়। দর্শিনী দাঁড়িয়ে আছে বড় মাঠের এক কোণায়। দীর্ঘ এতক্ষণ পরিশ্রম করে সে ক্লান্ত। আজকাল অল্পতেই ক্লান্তি লাগে তার। দর্শিনী জাম গাছটা ছায়ায় এসে দাঁড়িয়েছে। চীনা মেডিকেল কলেজের ছাত্রী বিদায় গ্রামের মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্তের ক্যাম্পিংয়ে সেও সাহায্য করেছে। দর্শিনীও তাদের সাথে টুকটাক কাজ করছে, কারণ দর্শিনীও মেডিকেল কলেজের ছাত্রী ছিল। কিন্তু ডাক্তার হওয়ার আগেই প্রণয়ে জড়িয়ে তার সুন্দর ভবিষ্যৎ সে নষ্ট করেছে। মাঝে মাঝে নিজেই ভেবে অবাক হয় যে নিজের পায়ে নিজে কিভাবে কুড়াল মেরেছে সে। গাছের নিচে দাঁড়িয়ে থেকে হঠাৎ তৃণার দিকে দৃষ্টি যায় তার। তৃণা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত্যুঞ্জয়ের দিকে। দর্শিনী অবাক হয়। এমন দৃষ্টির মানে তার কাছে অজানা নয়। তবে কি মেয়েটা মৃত্যুঞ্জয়কে পছন্দ করে?